SSD অফিসিয়াল। হসপিটালের নিচে দাঁড়িয়ে আছি, কারণ আমার প্রথম স্ত্রী কল করে বলেছে এ হসপিটালে যেন চলে আসি। আমি মানা করেছিলাম যে আমি আসতে পারবো না, কিন্তু ওর একটাই কথা, আজ শেষবারের মতো বলছি, আর কখনো বলবো না তোমায়। তাই ওর অনুরোধ ফেলতে পারিনি। গতকাল রাতের বাসে উঠে আজ সকালে হসপিটালের সামনে এলাম। এরই মাঝে আমার দ্বিতীয় স্ত্রী কল দিয়ে জিজ্ঞেস করেছে আমি পৌঁছাতে পেরেছি কিনা। আমি ওকে বললাম আমি পৌঁছে গেছি। আর কিছু ভালো মন্দ কথা বলে কল কেটে রওনা হলাম হসপিটালের 3 তলায়, যেখানে আমার প্রথম স্ত্রী তনু আছে। কাঙ্ক্ষিত রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। বেশ অস্বস্তি অনুভব করছি, তবুও চলে যেহেতু এসেছি দেখা তো করতেই হবে। তাই দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতে দেখতে পেলাম তনু বেডে শুয়ে আছে, আর ওর পাশে দাঁড়িয়ে আছে তনুর মা এবং বড় ভাই। আমি আস্তে করে তনুকে ডাক দিলাম। তনু চোখ মিলে আমার দিকে তাকালো। ওর চোখ দেখেই আমি ভয় পেলাম, কারণ বেশ লাল হয়ে আছে, হয়তো কান্না করার কারণে। আমাকে দেখতে পেয়ে ওর মা আর ভাই চলে গেল কেবিন থেকে। এবার ভালো করে খেয়াল করতে দেখতে পেলাম তনুর পেট বেশ উঁচু হয়ে আছে। তাই আমি কৌতূহল দামাতে না পেরে ওকে বললাম, তনু তুমি কি প্রেগনেন্ট? কিন্তু এ কিভাবে সম্ভব? আমি প্রেগনেন্ট, তোমার সন্তানের মা হব আমি তন্ময়। কিন্তু তুমি তো কোনোদিনও মা হতে পারবে না আমায় বলেছিলে, তবে এ কি করে সম্ভব হলো? আর এতদিন আমাকে জানাওনি কেন? আমি জানি না কিভাবে সম্ভব হলো, তবে আল্লাহ চাইলে সবই সম্ভব। আমার একটি শেষ আবদার রাখবে তুমি? অবশ্যই রাখবো। বলো কি আবদার তোমার? আমার সন্তানকে তোমার বাড়িতে ঠাঁই দিও। আমার ভাবিরা কখনো তোমার সন্তানকে আমাদের বাড়িতে রাখতে চাইবে না। বলো তুমি রাখবে আমার সন্তানকে? ও যেমন তোমার সন্তান তেমনি আমারও। ওকে সহ আমি তোমায় নিয়ে যাব আমাদের বাড়িতে। আমার আর যাওয়া হবে না তোমাদের বাড়িতে। যে বাড়িতে শুধু একটি সন্তান দিতে পারিনি বলে কুকুরের মতো বের করে দিয়েছিল, সেই বাড়িতে সন্তানের দোহাই দিয়ে আমি যেতে চাই না। এরই মাঝে তনুকে ওটিতে নেওয়ার জন্য ওয়ার্ড বয় আর নার্সরা এলো। তনু মনে মনে সাহস সঞ্চয় করে তন্ময়কে বলল, বাবু রাব্বু আমায় একটু জড়িয়ে ধরবেন। কতদিন আপনার গায়ের ঘ্রাণ গায়ে মাখি না, আজ শেষবারের মতো আমায় একটু জড়িয়ে ধরবেন। তনুর আকুল কণ্ঠে আজ যেন কি ছিল তন্ময় অনুভব করতে পারছে, কিন্তু কি সে আকুলতা। আজ দীর্ঘ 9 মাস ধরে তনু ঢাকায় পড়ে আছে। সে একবারও খোঁজ নিয়ে দেখেনি তনু বেঁচে আছে নাকি মরে গেছে। কই এতদিন পর দেখা হলো, একটু মনোমালিন্য হবে তা না করে তনুকে বলছে একটু জড়িয়ে ধরতে। কিন্তু কেন? তনু আস্তে করে উঠে দাঁড়ালো, তারপর এগিয়ে গিয়ে তন্ময়কে আলতো করে জড়িয়ে ধরল। এই জড়িয়ে ধরার মাঝে নেই কোনো কামনা, আছে শুধু বহুদিন পর পাওয়া প্রিয় মানুষটিকে স্পর্শ করার বাসনা। আজ যেন বহুদিন পর বুকের ভারী বোঝাটা হালকা হয়ে গেল। তন্ময়কে ছেড়ে হুইলচেয়ারে বসে চলে গেল ওটিতে, আর এদিকে তন্ময় দাঁড়িয়ে রইল, যেন আজ বহুদিন পর কাঙ্ক্ষিত ছোঁয়া পেল। হঠাৎ বেডে নজর পড়ল তন্ময়ের। বেডটির সাদা চাদরটি যেন রক্তে রঙ্গিত হয়ে আছে। এই রক্ত কি তবে তনুর? কিন্তু কেন? দৌড়ে বেরিয়ে এলো কেবিন থেকে, তারপর গিয়ে দাঁড়ালো ওটির সামনে। মনে মনে বেশ ভয় পাচ্ছে তন্ময়, তাই সৃষ্টিকর্তার কাছে দোয়া করছেন যেন তনুর কিছু না হয়। বেশ সময় অতিক্রম হওয়ার পর ডাক্তার বেরিয়ে এসে বললেন, আমরা দুঃখিত, মাকে বাঁচাতে পারিনি। ওর অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ওকে আমরা বাঁচাতে পারিনি, তবে ওর ছেলে সুস্থ আছে বলে চলে গেল ডাক্তার।
আর এদিকে হঠাৎ এমন দুঃসংবাদ সহ্য করতে পারেনি তন্ময়, ঢলে পড়ল ওটির দরজার সামনে। কিছুক্ষণ পর আমি বেশ চিৎকার করে জেগে উঠলাম। আমার চোখের পানি যেন থামছে না। আমি তনু বলে চিৎকার করতে লাগলাম। আমার বাবা এসে আমাকে বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে, কান্না করছিস কেন? বাবা, আমার প্রথম স্ত্রী তনু, তোমার বৌমা, মারা গেছে। ও আর কখনো ফিরে আসবে না বাবা, কিন্তু আমার দ্বিতীয় স্ত্রী জীবিত আছে। বাবা, আমার ছেলে কোথায়? আমার বাবা বলল, হারামজাদা, কি সব আবল তাবল বলছিস ঘুম থেকে জেগে? তোকে তো একটা মেয়েও পছন্দ করে না, আবার বলিস 2টা বিয়ে করেছিস। এই, তোর কি বিয়ে হয়েছে যে তোর ছেলে আসবে, আবার তোর বউর জন্য কাঁদছিস? আমার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বাবা চলে গেল। আর ঠিক তখনই মনে পড়লো, আসলেই তো আমার তো বিয়ে হয়নি। কেমন দিলাম? সবাই মনে হয় মন খারাপ করে ফেলেছে, তাই না? আমার না খুব হাসি পাচ্ছে।